নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো পাইকারেরা কৃষকদের থেকে নতুন করে আলু না কেনায় বিপাকে পড়ে রাস্তায় আলু ফেলে ধূপগুড়ির ব্যস্ততম ধূপগুড়ি ফালাকাটাগামী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন কৃষকদের। পরবর্তীকালে অবশ্য প্রশাসনের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেন কৃষকরা। শহরের নিরাপত্তার আর্জি সহ বিভিন্ন বিষয় নিয়ে আজ জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান সহ সাক্ষাৎ করলেন জলপাইগুড়ি পৌরসভার প্রতিনিধিরা। মৌসুমি বায়ু সক্রিয় হতেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় জারি করা হলো লাল ও কমলা সতর্কতা। মৌসুমি বায়ু সক্রিয় হতেই দুর্যোগের ঘনঘটা। শুক্রবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আলিপুরদুয়ারে লাল, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিংয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেই মোতাবেক শুক্রবার রাত থেকেই পাল্টেছে জলপাইগুড়ির আবহাওয়া। গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহ সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি কাটিয়ে অনেকটাই যেন এগিয়ে এসেছে শীতের অনুভূতি। শনিবার সকাল থেকেই চলছে ইলশেগুড়ি বৃষ্টি। সপ্তাহের শেষ দিনে কাজে কর্মে রাজপথে চলা আমজনতার সঙ্গী হয়েছে ছাতা, রেইনকোট। তবে এমন পরিস্থিতিতে সিকিম সহ কালিম্পং জেলার প্রতি বাড়তি সতর্কতা জারি করে সিকিমে অবস্থিত কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা জানিয়েছেন, ঝাড়খণ্ডের ওপর সৃষ্ট নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। সেই কারণে মৌসুমি বায়ুর পূর্বপ্রান্ত ফের সক্রিয় হওয়াতেই আগামী 6 আগস্ট পর্যন্ত উত্তরের পাহাড় ও সমতলে এই দুর্যোগ চলবে, যে কারণে ভূমিধস এবং হরপাবানের আশঙ্কা রয়েছে প্রবল। দাদা, সকাল থেকে তো বৃষ্টি, কেমন দেখছেন পরিবেশ? সকাল থেকে বৃষ্টি একদম মজার খারাপ একেবারে। আগে যতটা গরম ছিল এখন কেমন দেখছেন? আগে যেরকম গরম ছিল এখন অনেকটা ঠান্ডা হয়ে আসছে। হ্যাঁ, বৃষ্টি কখন থেকে পড়ছে? সকাল হচ্ছে 8টা 9টা থেকে শুরু হয়েছে। এখনো পড়ছে বৃষ্টি? হ্যাঁ, এখনো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরিবেশ কেমন লাগছে? পরিবেশ ঝুড়ি ঝুড়ি বৃষ্টিতে চলতেছে আর কি, মাঝারি হচ্ছে, পুরা বৃষ্টি হচ্ছে না আর কি। কি নাম আপনার? কি নাম? গঙ্গাচরণ বিশ্ব। বিদ্যুৎ ও রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ হলো ফালাকাটায়। আলিপুরদুয়ারের ফালাকাটা পুরসভার 1 নম্বর ওয়ার্ডের আশুতোষপল্লী এলাকায় গত 3 দিন ধরে বিদ্যুৎ নেই বলে অভিযোগ। বিদ্যুৎ দপ্তরকে জানিয়ে কোনো সুরাহা হয়নি এবং এলাকার রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার মাঝে মাঝে গর্ত হয়ে রয়েছে। দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। শনিবার এলাকাবাসীরা রাস্তা সংস্কারের দাবি ও বিদ্যুতের দাবিতে পথ অবরোধ করেন। ওই পথ অবরোধের জেরে বন্ধ হয়ে রয়েছে যানবাহন চলাচল। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফালাকাটা থানার পুলিশ। লাইন থাকে না, লাইনের খুব ডিস্টার্ব। 3 দিন 4 দিন ধরে লাইন নাই। আর 2 নম্বর কথা হচ্ছে, এই রাস্তা নিয়ে টোটো নিয়ে যাওয়া যায় না, সাইকেল নিয়ে যাওয়া যায় না। বাচ্চা কাদের খুব অসুবিধা হয়, টোটো মাঝে মধ্যে পাল্টি হয়। হয়েছে আইসে কাজ করে চলে যায়, ভোল্টেজ থাকে না, কাজের মতো কাজ হয় না। আর বিশেষ করে রাস্তাটা চলা যায় না, এই রাস্তাটা দেখতে হবে আগে। সে কারেন্টেরও সমস্যা, রাস্তারও দুটো সমস্যা হয়ে যাচ্ছে। সেজন্য এই পথ অবরোধ। হ্যাঁ, এই জন্য পথ অবরোধ। অনেকদিন করা হয়েছে, কাজ হয় না। তোমরা ইলেকট্রিক আসে ঠিক করে দেওয়া যায়, ওটা কাটে দেয়। হ্যাঁ, ইলেকট্রিক বিষয়টা ওই যে আসে ঠিক করে দিয়ে যায়, বললো তোমার আসে ঠিকঠাক করে দেয়, আবার এক সমস্যা হয় না। এই এলাকাবাসী আগে দেখতে। রাজ্য সরকারের নির্দেশে বিপাকে কৃষকেরা। রাস্তায় আলু ছড়িয়ে অবরোধ, বিক্ষোভ ধূপগুড়িতে। ভিন রাজ্যে আলু বিক্রি করতে না দেওয়ায় নতুন করে কৃষকদের থেকে আলু কিনছেন না পাইকারেরা, যার ফলে বিপাকে পড়েছে আলু চাষ করা কৃষকেরা। ধূপগুড়িতে রাস্তায় আলু ফেলে কৃষকদের বিক্ষোভ। অন্যতম ধূপগুড়ির ব্যস্ততম রাস্তা ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী সড়ক বেশ কিছুক্ষণ সময়ের জন্য অবরুদ্ধ হয়ে যায় ওই বিক্ষোভের কারণে। পরে ধূপগুড়ির এসডিপিও গেলসন লেপচা ও ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এসডিপিও আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেন। Hey!
এখানে আলু ফেলিয়েছে পাইকাররা, কেন? আলুগুলো ফেলাইছে, ভালো আলু তো ফেলা নাই। তোমরা কেনে প্রতিবাদ করেছে? আলুর দাম নাই নাকি? বাইরের রাজ্যে যাবার দাসে না মুখ্যমন্ত্রী, কি করবেন? কি কমো রে, বাইরে যাবেন না দিলে তো আলু কাজে ফেলাই দিবেন নাকি? তোমার নাম? পাহাড় ঘুরতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী। দুদিনের পাহাড় সফরে এসে উত্তরবঙ্গ যে কার্যত বহু ক্ষেত্রে বঞ্চিত সে কথাই জানালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ে দুদিনের সফরে এসেছেন বিধায়ক সিদ্দিকী। এদিন তিনি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে সকাল 10টা নাগাদ নিউমাল জংশনে এসে নামেন। মুখোমুখি হতেই বিধায়ক জানান, স্টেশন থেকে বের হয়ে কথা বলবো, আপনাদের কাছ থেকেও শুনবো। খানিক বাদেই তিনি বেরিয়ে আসেন। ঝিরিঝিরি বৃষ্টিতে দাঁড়িয়ে জানালেন, এখানে পরিবেশ যথেষ্টই ভালো, গরম খুব বেশি নেই, পাহাড়ে ঘুরতে এসেছি। আমরা রাজনীতির লোক, তাই রাজনীতির কথাবার্তা তো থাকবেই। এরপর উত্তরবঙ্গ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা বাস্তব যে গোটা রাজ্যের অন্যান্য এলাকার তুলনায় উত্তরবঙ্গ অনেক ক্ষেত্রে বঞ্চিত। এখানে অনেকগুলি মেডিকেল কলেজ হয়েছে, সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, কিন্তু দেখুন পর্যাপ্ত ব্যবস্থা নেই। বিশ্ববিদ্যালয় হয়েছে, সব বিভাগে ফ্যাকাল্টি নেই। দীর্ঘ 8 বছর হয়ে গেল, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি আজও স্থির হলো না। এরকম বহু ক্ষেত্র রয়েছে। এরপর তাকে প্রশ্ন করা হয়, যারা রাজ্যভাগের পক্ষে বলছেন তারাও এই কথা বলেন, আপনি তাদের মতো বলছেন। এ প্রশ্নের জবাবে বিধায়ক সিদ্দিকী পরিষ্কার জানান, রাজ্যভাগের রাজনীতি আমি করি না, ভাগাভাগির রাজনীতি করতে চাই না। আমি বঞ্চিত মানুষের কথা বলি, তাদের পক্ষে আওয়াজ তুলি, সব জায়গায় সমান উন্নতি চাই। এরপর তিনি সাংবাদিকদের চা পানের আসরে যোগ দিতে আমন্ত্রণ জানিয়ে বলেন, জার্নি করে এসেছি, একটু চা খাবো, আপনারাও আসুন। এরপর স্থানীয় এক চায়ের আসরে তিনি বলেন, আমাদের দলের সেভাবে সংগঠন এই এলাকায় নেই, তবে চেষ্টা চলছে। পরে ডুয়ার্সের নদী পাহাড় নিয়ে কথাবার্তা বলেন এবং জানান, দুদিন কালিম্পং জেলার আলগারাতে থাকবেন। গঠনের জন্য একটা আলোচনা হয়েছে, কারণ যেভাবে ভুটান থেকে বর্ষার বৃষ্টি নেমে আসে এই উত্তরবঙ্গে বেশ কয়েকটা ডিস্ট্রিক্ট বিশাল ইফেক্টেড, সেটাও দেখা হয়ে যাবে। প্রাকৃতিক সৌন্দর্য আছে সেখানে, সেটাও করা হবে। কোথায় থাকবেন? কতদিন সংগঠনেরও কিছু কাজ করবে না, সংগঠনের কাজ উত্তরবঙ্গের ভবিষ্যতে পরিকল্পনা আছে বা এই সমস্ত আন্দোলন তৈরি? দেখো, একটা আমি কথা শুধু এটি বলবো, দক্ষিণবঙ্গের মানুষ খুব যে ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছে এটা ব্যাপার নয়, তবে দক্ষিণবঙ্গের মানুষের থেকে উত্তরবঙ্গের মানুষ বেশি প্রাইভেট। উত্তরবঙ্গ থেকে দার্জিলিং থেকে সাগর পর্যন্ত প্রত্যেকটা নাগরিক তার অধিকার পায়, সেটা চাইবে। মুখের বিষয়ে একটা এখানে আর একটা অ্যাড করবো, আজকে উত্তরবঙ্গতে অনেক বড় বড় মেডিকেল কলেজ, স্পেশালিটি হসপিটাল দেওয়ার পরেও, ইউনিভার্সিটি দেওয়ার পরেও, যেমন দার্জিলিং হিল ইউনিভার্সিটি আছে, তার ইউনিভার্সিটির মেন যে ডিপার্টমেন্টাল অফিস ডিপার্টমেন্টগুলো কোথায় যদি দেখতে চাই কি দেখা যাবে না, বা কে ফ্যাকাল্টিস কারা আছে জানা যাচ্ছে না। এইরকমভাবে তো মেন হয় এখানকার মানুষের যাতে যাতে। আপনি বলতে চাইছেন উত্তরবঙ্গ ডিপ রাইট কোম্পানি, আপনি কি মানে ঘুরিয়ে কি উত্তরবঙ্গের পৃথক রাজ্যের দাবিকে আপনি সমর্থন? না, আমি এটা কোনোদিন করি না আর করবো না। আমি চাইবো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বিভাজন নয়, আমরা পশ্চিমবাংলার মানুষ আমাদের অধিকারটা যেন বুঝে দেওয়া হয়। এখানে ডুয়ার্সের থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে আর চা বাগানের যে শ্রমিক সমস্যা, সেটা সমাধান থেকে শুরু করে সমগ্র বিষয়টা নাগরিক অধিকার যেটা যেন পাই সম্পূর্ণ। বারংবার অধিকারের ভিত্তি থেকে কিন্তু মানে পৃথক রাজ্যের দাবিটা কিন্তু উঠে আসছে বিভিন্ন মানে ব্যাপারটা এখানেই হচ্ছে, অধিকারটা বুঝে দিচ্ছে না বলেই সরকার তখনই কিছু মানুষের দাবিটা তুলছে। 2012 সালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর হয়েছে, সম্ভবত 1 লক্ষ কোটি টাকা ওপরে বরাদ্দ হয়েছে। যদি সঠিকভাবে কাজেও লাগতো তাহলে এই উত্তরবঙ্গের মানুষ ডিপ্রাইভ হতো না, অনুন্নত অবস্থায় থাকতো না, সেগুলো লুট হচ্ছে।
অবৈধ কফ সিরাপ সহ এক যুবককে আটক করল মেটেলি থানার পুলিশ। ধৃত যুবককে আজ আদালতে পাঠানো হয়েছে। মেটেলি থানা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই যুবক সহ আরও কয়েকজন মালবাজারের দিক থেকে মেটেলি বাজার এলাকায় কফ সিরাপ নিয়ে আসছিল। চালসা মেটেলি রাজ্য সড়কে মেটেলি থানার পুলিশ অভিযানে নামে। ওই সময় বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও কফ সিরাপ সহ ওই যুবককে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। রাতেই যুবককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃত যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ কোর্টে পাঠানো হয়। যুবকের কাছে 2 লিটার অবৈধ কফ সিরাপ পাওয়া যায়। এই ঘটনার সাথে আরও কেউ যুক্ত আছে কিনা তার জন্য ধৃত যুবককে পুলিশ রিমান্ডে নেবার আবেদন জানানো হবে বলে মেটেলি থানা সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অসাবধানতার কারণে চলন্ত ট্রেন থেকে ঘিস নদীতে পড়ে গেলেন এক ব্যক্তি। মালবাজার মহকুমার ঘটনা। স্থানীয় 2 যুবক নদী থেকে উদ্ধার করে ওই ব্যক্তিকে। মালবাজার মহকুমার ঘিস নদী সংলগ্ন এলাকার ঘটনা। ওই ব্যক্তির নাম রতন সূত্রধর, বাড়ি ডুয়ার্সের রাঙালি বাজনায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মালবাজার পুলিশ। পুলিশ ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে, পুলিশ শারীরিক পরীক্ষার পর বাড়ির লোকের সাথে যোগাযোগ করে পরিবারের হাতে তুলে দেবে ওই ব্যক্তিকে। ঘিসবস্তি এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সাইনুল হক বলেন, শুক্রবার বিকেল নাগাদ আমরা বেশ কয়েকজন ঘিস সড়ক সেতুর পাশের ওপরে দাঁড়িয়েছিলাম। সেই সময় শিলিগুড়ি থেকে ইন্টারসিটি এক্সপ্রেস আলিপুরের দিকে যাচ্ছিল। ট্রেনটি ঘিস রেল সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় দেখা যায় এক ব্যক্তি ট্রেনের দরজা থেকে হঠাৎ ঘিস নদীর জলে পড়ে। ঘিস নদীর জলে পড়ার পর ওই ব্যক্তি ভেসে যেতে থাকে। এরপর স্থানীয় ওই 2 যুবক তড়িঘড়ি করে ওই ব্যক্তিকে ঘিস নদী থেকে উদ্ধার করে স্থানীয় একটি দোকানে নিয়ে আসে। এরপর সেখানেই আশেপাশের লোকজন ওই ব্যক্তিকে শুশ্রূষা করে সুস্থ করে তোলার চেষ্টা করে এবং মালবাজার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই ব্যক্তিকে নিয়ে যায়। ওই ব্যক্তি জানান, তিনি ট্রেনের দরজায় দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলেন। হঠাৎ কোনো ক্রমে দরজা দিয়ে নদীতে পড়ে যান। এরপর স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করেন। তবে কপাল ভালো, তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। আমরা পুলে দাঁড়াইছিলাম, হঠাৎ দেখলাম ট্রেন থেকে একদম ধূপ করে পড়ে গেল। তো দেখার পরে আমরা দেখলাম মানুষ ভাসিয়ে যাচ্ছে। তারপর আমাদের 2টা ছেলেকে দৌড়াই গেল, 2টা ছেলে দৌড়াই যে নদী থেকে ওকে উদ্ধার করলো। সে 2 জনের নাম? একজনের নাম এমডি ফারুক, একজনের নাম এমডি রমজান। সাথে সাথে আমরাও দৌড়াই গেছিলাম। তারপরে আমরা উঠাই এখানে দোকানে ধাবায় আইনে চাটা খাওয়াইলাম। চাটা খাওয়ার পর পুলিশকে ইনফর্ম করলাম। পুলিশ আইসে ওনাকে নিয়ে গেল হসপিটালে নিয়ে যাবে। এখন হসপিটালে ওনার বাড়ি রাঙালি বাজনা। উনি শিলিগুড়ি থেকে রাঙালি বাজনা যাচ্ছিল, তিনি তাই বললেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইনুল হক। মুড়ি খেতে খেতে পড়ে গেছে। মুড়ি খেতে খেতে পড়ে গেছে। কোন ট্রেনে ছিল? হ্যাঁ, কোন ট্রেনে ছিলেন? আরে ট্রেন নাম কি জানি? আপনি কি গেটে ছিলেন? হ্যাঁ, আপনি কি ট্রেনে গেটে ছিলেন? আর কোথা থেকে এসেছিলেন? আমরা থেকে শিলিগুড়ি থেকে। না না, আপনি শিলিগুড়ি থেকে কোথায় যাচ্ছিলেন? রাঙালি বাজনা যেতাম। রাঙালি বাজনা। আপনার নাম এবং পরিচয়? আপনার নাম? রতন সূত্রধর। আর আপনার বাড়ি কোথায়? রাঙালি বাজনা। রাঙালি বাজনা। রাঙালি বাজনা কোথায়? রাঙালি বাজনা সূত্রধর পাড়া। এখন এই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি।
অঙ্গদানের সচেতনতায় র্যালির পাশাপাশি পথনাটক অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শনিবার পালিত হল জাতীয় অঙ্গদান দিবস। জেলা হাসপাতালের আউটডোর থেকে নার্সিং, মেডিকেলের ছাত্রছাত্রী ও আধিকারিকদের একটি র্যালি শহর পরিক্রমা করে। দিনবাজার, সমাজপাড়া মোড় এবং মাতৃমার সামনে জনমানুষে অঙ্গদানের বিষয়ে সচেতনতা বাড়াতে নাটক ভীতি জয় পরিবেশন করে জলপাইগুড়ির মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সদস্যরা। নাটকটি রচনা ও নির্দেশনার দায়িত্বে ছিলেন রীনা ভারতী। নাটকে দেখানো হয় কিভাবে অঙ্গদানের শিবিরের মাধ্যমে এবং অনলাইনে আগাম ফর্ম ফিল আপ করে অঙ্গদানের অঙ্গীকার করা যায়, কোন কোন অঙ্গ ও টিস্যু দান করা যায় ইত্যাদি। উদ্যোক্তারা বলেন, কোনো কিছু অভিনয়ের মাধ্যমে দেখালে মানুষের মনে ভালো সাড়া পড়ে, তাই তারা মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর শিল্পীদের সাহায্য নিয়ে এই অনুষ্ঠানটি করলেন। প্রচুর সাধারণ মানুষ দর্শক হিসেবে অনুষ্ঠান উপভোগ করলেন এবং পরবর্তীতে অনেকেই অঙ্গদানের অঙ্গীকার করবেন বলে জানিয়েছেন। আজকে আমাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজের তরফ থেকে ইন্ডিয়ান অর্গান ডোনেশন ডে পালন করা হচ্ছে। আজকে 3 আগস্ট আমাদের এই জলপাইগুড়ি মেডিকেল কলেজ থেকে আমরা চেষ্টা করব যে ভবিষ্যতে ইন্ডিয়ান অর্গান ডোনেশনের মাধ্যমে আমরা আমাদের মৃত হওয়ার পর আমাদের যে অর্গান যেগুলো জীবিত থাকেন সেই অর্গানগুলো আমরা যাতে ভবিষ্যতে মৃত ব্যক্তির দিকে যাতে আমরা যাতে হেল্প করতে পারি, সেই জন্য আমরা আজকে এই দিবসটা পালন করছি। আর এই দিবসটা আমাদের আশা রাখছি আমাদের এই অর্গান ডোনেশনের মাধ্যমে আমাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজের একটা ঐতিহ্য এবং ভবিষ্যতের দিক দিয়ে যাতে আমরা এগোতে পারি সেই চেষ্টাই করছি। আমার নাম ডক্টর গৌতম পাল, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, জলপাইগুড়ি মেডিকেল কলেজ। মানুষকে কি বার্তা দেবেন ডেট হওয়ার পরে? মানে মানুষের দিকে যেটা বার্তা দিতে চাইছি এটাই যে ওনাদের আফটার ডেট হওয়ার পর ওনাদের যে অর্গান যেটা সে তো বিচিত্র থাকে সেটা যাতে মৃত ব্যক্তির দিকে দান, মৃত হওয়ার পর যাতে জীবিত ব্যক্তির দিকে যাতে দান করতে পারে সেটা আমরা চাইবো যে তারা যেন এটা হেল্প করে। এবং প্রত্যেকটা অর্গান আমাদের খুব ইম্পর্টেন্ট, হার্ট, লাংস, কিডনি, স্কিন, বোন এবং খুব ইম্পর্টেন্ট আমাদের অর্গানগুলো। হাওয়াতে গাছ পড়ে গিয়ে ক্ষতি হলো চার্চের। জলপাইগুড়ির ঘটনা। পড়ে যাওয়া গাছের আঘাতেই ফাটল ধরল চার্চের ভেতরে থাকা বিরল একটি বেলজিয়াম কাচের। আজকের এই ঘটনা জলপাইগুড়ি শহরের সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চের। জানা গিয়েছে এদিনের অল্প হাওয়াতেই চার্চের পেছনে থাকা একটি ডুমুর গাছ চার্চের ওপর হঠাৎ পড়ে যায়। গাছের আঘাতে বহু পুরনো ঐতিহ্যের বেলজিয়াম কাঁচ ও তাতে থাকা ছবিটির ওপর চির ধরে। খুবই ক্ষতি হলো বলে জানালেন চার্চের পাদ্রী ডেভিড হাসদা। তিনি বলেন, বর্তমানে এই দুর্মূল্যের বেলজিয়াম কাঁচ আমরা পাবো না, অথবা এটাকে সারাইও করা সম্ভব নয়। 1868 সালে এই গির্জা তৈরি করা হয়েছিল। সেই সময় হয়তো ইংরেজরাই এটাকে লাগিয়েছিল। ভবিষ্যতে এগুলোকে আমরা সংস্কার করব। এক্সপার্টদের এনে দেখানো হবে যাতে এগুলো আরও ভালো করে সংস্কার করে রাখা যায়। কেননা জলপাইগুড়ির ঐতিহ্য হিসেবে যাতে এই জিনিসগুলো বেঁচে থাকে সেটাই আমরা চাইব। আমি রেভারেন্ড ডেভিড হাসদা, সেন্ট মাইকেল অল এঞ্জেলস চার্চের পাদ্রী সাহেব। কি হয়েছে আজকে আমাদের চার্চের পেছন দিকটা যেখানে একটা বড় গাছ ছিল, ডুমুর গাছ, আর সেই গাছটি আমাদের চার্চের উপরেই পড়ে গেছে। আমরা গতকালকে দেখেছিলাম ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু গতকালকে পড়েনি, আজকের হালকা হাওয়াতেই সেটা পড়ে যায় এবং আমাদের চার্চের উপরেই পড়লো। আর সেই জায়গাটা আমাদের যে বেলজিয়াম কাচের ভেতরে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোর মধ্যে একটা ছবিতে ক্রেক এসছে। সেটা খুবই দুর্মূল্য, কারণ আজকের দিনেতে সেই বেলজিয়াম কাচ হয়তো আমরা পাবো না, আর সেটাকে সারাইও করে উঠা যাবে না। কিন্তু আমরা চাই যাতে এটাকে আগামী দিনে সংস্কার করে রাখতে পারি। মানে বেলজিয়াম কাচ হলো 1868 সনে আমাদের এই গির্জাটা হয়েছে, সেই সময় তা ইংরেজরা হয়তো এটাকে এনে লাগিয়েছে। আর আমাদের কর্তব্য হলো সেটাকে বাঁচিয়ে রাখা, যাতে এটা ঐতিহ্য হিসাবে, জলপাইগুড়ির ঐতিহ্য হিসাবে যেন বেঁচে থাকে, এটাই চাই আমরা। এটাকে কি আর ঠিক করা যাবে না?
এটা আমরা চেষ্টা করব যতদূর, এবং স্পার্টদের এনে আমরা দেখাবো যাতে কিভাবে এটাকে আরও ভালোভাবে রাখা যায়। এর মধ্যে এর ভেতরে 3টে আছে, 3টে বেলজিয়াম কাঁচ আছে। আজকের যে ক্ষতিটা হয়েছে সেটা আজ একটাতে হয়েছে, ক্রেক এসছে। কিসের ছবি ওগুলো? ওটা একটা তো জিজাস খ্রাইস্টের, যিশু খ্রিস্টের আছে, এবং বাকি দুটো একজনের কিং আছে এবং আরেকজনের ওনাকে যখন ধরা হয় এবং সেই শত্রুদের মধ্যে একজন আছে। শহরবাসীর নিরাপত্তার আর্জি জানিয়ে জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি দিলেন জলপাইগুড়ির পৌর প্রতিনিধিরা। সাম্প্রতিককালে জলপাইগুড়ি শহরের দিনবাজারে শুটআউটের ঘটনা শহর বাসিন্দাদের মধ্যে একটি বিভ্রান্তি ও নিরাপত্তাহীনতার বাতাবরণ তৈরি করেছে। তাই দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে বাসিন্দাদের মধ্যে আত্মবিশ্বাস পুনঃস্থাপন করতে হবে। পাশাপাশি পুরো এলাকায় চুরির ঘটনাও বেড়েছে। শনিবার এমনই বেশ কিছু বিষয় উল্লেখ করে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি জেলা পুলিশ সুপারের সাথে দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানালেন পুর প্রতিনিধিরা। এদিন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা পুলিশ সুপারের অফিসে উপস্থিত হয়ে পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপথের সাথে দেখা করেন। বৈঠকের পর চেয়ারপারসন বলেন, শহরের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে দিনবাজারের ডাকাতি, টোটো, সরকারি জমি দখল, ফুটপাত অভিযান, হকার ভেন্ডার প্রভৃতি রয়েছে। ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, জলপাইগুড়ি জেলায় পুলিশ অত্যন্ত তৎপর, কিন্তু কয়েকদিন আগে দিনবাজারে গুলি চলার মতো ঘটনা ঘটেছে। দোষীদের যাতে দ্রুত গ্রেপ্তার করা যায় সে বিষয়ে এসপি সাহেবকে জানানো হলো। যদিও উনি বলেছেন দুষ্কৃতীদের ধরার জন্য প্রচেষ্টা চলছে। শহরে নেশার কারবারিদেরও সংখ্যা বেড়েছে। পুরসভা ও পুলিশ প্রশাসন একসাথে ড্রাগ বিরোধী একটি সচেতনতা র্যালি করবে। আমরা সার্ভে করে হকার চিহ্নিতকরণ করছি, কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে ফুটপাত দখল করে অনেকেই ব্যবসা শুরু করে দিচ্ছেন। শহরের টোটো সংখ্যা বৃদ্ধি নিয়েও একটি বৈঠক করা হবে। শহরের মানুষ যাতে উন্নততর পরিষেবা পান তার জন্য পুরসভা কাজ করবে। এমন একাধিক বিষয়ে নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের সাথে আজ আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন। ওনার কাছে সময় চেয়েছিলাম এবং আজকে আমরা ওনার সঙ্গে দেখা করলাম। আমার সঙ্গে ভাইস চেয়ারম্যান ছিলেন এবং চেয়ারম্যান ইন কাউন্সিল ছিলেন এবং ওএস তাপসবাবু ছিল। শহরের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেমন দিনবাজারে ডাকাতি থেকে শুরু করে তার মধ্যে সমস্ত সরকারি জমি এনক্লোজ করা রেখে থেকে শুরু করে আমাদের টোটো থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে ওনার সঙ্গে আলোচনা হলো। ভেন্ডার্সদের নিয়ে, আমাদের হকার্সদের নিয়ে, এবং আমরা যে ফুটপাত অভিযান করব সেটা নিয়ে আমরা, তার মধ্যে বিভিন্ন বিষয় ছিল। ড্রাগস বিরোধী আমরা একটা করছি, একটা সেই র্যালি করব আমরা, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সে বিষয় নিয়ে শহরে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে দেখা করেছি। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ মন্ত্রীও শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পুলিশ অত্যন্ত তৎপর জলপাইগুড়ি জেলায়। কিন্তু জলপাইগুড়ি শহর আপনারা জানেন যে খুব শান্তিপূর্ণ শহর। কিছুদিন আগে একটা দিনবাজারে একটা ফায়ারিং হয়েছে, হ্যাঁ, শুট আউট হয়েছিল। সেখানে আমরা সেটাই আজকে এসপি সাহেবকে বললাম, এই শহরের যে আমাদের পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি সেটার কথা মাথায় রেখে আমাদের তাদেরকে অবিলম্বে যদি গ্রেপ্তার করা যায়, এবং তারা বললেন যে তারা অত্যন্ত প্রচেষ্টা চালাচ্ছেন এবং পুলিশ সেদিন প্রায় ধরেও ফেলেছিল। কদমতলাতে 3 নম্বর ঘুমটির সামনে একটা বিল্ডিংয়ের নিচে আচমকা কিছু দুষ্কৃতী অ্যাটাক করেছিল, এবং এর পিছনে কেন আমরা আজকে এসপি সাহেবের সাথে ডিটেলস আলোচনা করলাম। আমাদের পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, পুলিশ অসাধারণ কাজ করছে, কিন্তু আমরা যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে ড্রাগস একটা বড় কারণ, এবং এই যে কিছু ইয়াং জেনারেশনের মধ্যে বিএস বিক্রি হচ্ছে, ব্রাউন সুগার তারা খাচ্ছে, কেউ বিক্রি করছেন, কেউ গাঁজা বিক্রি করছেন, কেউ ট্যাবলেট, কাপ সিরাপ, এগুলো নিয়ে আমরা একটা 7 তারিখ আমরা জলপাইগুড়ি পৌরসভা পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে, জেলা প্রশাসনকে সাথে নিয়ে একটা ড্রাগ বিরোধী সচেতনতা র্যালি করব। আমরা 6 তারিখ আমরা একটা ড্রাইভ দিচ্ছি 6 আগস্ট, যে এই যে বিভিন্ন রাস্তায় ডালা নিয়ে বসে পড়া, যারা আগে যাদের কোনো অস্তিত্ব ছিল না, যেমন আমরা অ্যাপের মাধ্যমে আমরা সার্ভে করে হকার চিহ্নিতকরণ করছি, আমরা যেমন বিভিন্ন জায়গায় হকার জোন করার চেষ্টা করছি, আমরা যেমন ধাপে ধাপে পার্কিং জোন করার চেষ্টা করছি, ঠিক তেমনভাবে এই ডালা নিয়ে বসে পড়া বা কোনো দোকানদার ফুটপাতের সামনে ডালা বসিয়ে দিয়ে ভাড়া দিয়ে এই এনক্রোচমেন্ট, এটা আমরা হতে দেবো না। আর যারা প্রকৃত হকার তাদেরকে আমরা, তারা যাতে ব্যবসা করতে পারে এবং তাদেরকে কী করে হকার্স কর্নার, হকার জোন করে তাদের সুবন্দোবস্ত করা যায়, সেটা আমাদের লক্ষ্য। টোটো নিয়ে আমরা একটা মিটিং করব 7 তারিখেই, 7ই আগস্টই টোটো নিয়ে মিটিং করব। দেখুন, ট্রেড লাইসেন্স জরুরি যে কোনো দোকান করার জন্য।
ড্রাগ লাইসেন্স জরুরি যে কোনো দোকান করার জন্য, কিন্তু আই কার্ডের লাইসেন্স জরুরি টোটো চালানোর জন্য। এবার সেই ক্ষেত্রে যেই টোটোগুলো দেখবেন যে অবৈধ, সেগুলো পাহাড়পুর ময়নাগুড়ি ইতিমধ্যে তার বন্ধ করা শুরু হয়েছে। এটা আমরা আগে পুলিশ প্রশাসনকে বলেছিলাম। এখন আমাদের যেটা লক্ষ্য, যে আমরা জলপাইগুড়ি শহরে টোটোর যে সংখ্যা, যেটা আমরা প্রথমে 5000 ধরেছিলাম, তাতে দেখা যাচ্ছে জলপাইগুড়ি একদম ওভারলোডেড হয়ে যাচ্ছে, মানুষ চলাচল জায়গা থাকছে না। সেটাকে আমরা 3-3,500-এর মধ্যে আমরা কনফাইন করব। এই লক্ষ্যে জলপাইগুড়ি পৌরসভা যেমন গতকাল রাত্রে নাইট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, বা সান্ধ্যকালীন বলুন বা নৈশকালীন বলুন, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করে একটা নতুন রিব্র্যান্ডিংয়ের কথা ভেবেছে। আর আজকে জলপাইগুড়ি পৌরসভার নিজে একটা লোকাল সেলফ গভর্নমেন্ট হিসাবে, তৃতীয় সরকার হিসাবে, আমরা শহরের মানুষকে উন্নততম পরিষেবা, সুস্থভাবে চলাচল করার অধিকার, এবং একই সাথে আমরা তাদেরকে যাতে সুন্দরভাবে মানুষের জীবনযাপন করতে পারে সেই অধিকারকে সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। জলপাইগুড়িতে কমেছে সবজির দাম, ফলে আমজনতার মুখে হাসি। কিছুটা হলেও খুশি প্রকাশ করছেন ক্রেতারা। বেশ কয়েকদিন থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিভিন্ন সবজির বাজারগুলিতে সবজির দাম আকাশ ছোঁয়া ছিল। বর্তমানে সবজির আমদানি অনেকটাই বেশি হওয়ার দরুন সবজির দামে কিছুটা হলেও পতন হয়েছে। ফলে ক্রেতা থেকে বিক্রেতা সকলের মনে কিছুটা হলেও হাসি ফুটেছে। বিক্রেতারা বলেন, বর্তমানে সবজির দাম অনেকটাই কমেছে। আলু ও পেঁয়াজ ছাড়া অন্যান্য সবজির দামে কিছুটা পতন হয়েছে। এক ক্রেতা বলেন, আগে 500 টাকা আনলে ব্যাগ ভর্তি হতো না, এখন সেই টাকা দিয়ে মোটামুটি ব্যাগ ভরে যাচ্ছে। ফলে কিছুটা হলেও আমাদের মনে স্বস্তি মিলছে। সবজির দাম এখন কি রয়েছে? কয়েকদিন আগে তো আগুন ছিল। হ্যাঁ, এখন একটু কমছে। যেমন এখন ধরো আগে তো 100 নিচে কোনো জিনিস ছিল না, এখন 60, 70, 60, 80 এরকম, 60 টাকা 80 টাকা। টমেটো, পটল, কোয়াশ টোয়াশ যেরকম দাম কমছে, আগে যেরকম 50-60 ছিল, এখন একটু দাম কমছে। টমেটো এখন 80 টাকা 70 টাকা হচ্ছে। আর অন্যান্য বেগুন যেরকম 60 হচ্ছে, কোয়াশ যেরকম 30 টাকা হচ্ছে, পটল যেরকম 60 টাকা হচ্ছে, ঝিঙা 60 টাকা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক কমছে। কেন? আগের থেকে কমছে, এখন দিন দিন আমদানি হচ্ছে। কি পটল 60 টাকা আছে, 80 টাকা আছে, সেটাই তো বলবো। এখন কি আরো কি কমবে? আরো কমবে, এখন আমদানির উপরে সব। যত আমদানি হবে তত দাম কমতে থাকবে। কি নাম আপনার? আমার নাম শ্যামল দাস। দাদা, আজকে তো বাজার করলেন, সবজির দামের কিছুটা হলে কি ঘাটতি রয়েছে? হ্যাঁ, কিছুটা কমছে, দামে অনেকটাই কমছে। যেমন আগে ঝিঙ্গা নিলে পরে 30 টাকা 25 টাকা নিচে 250 দিত না, আজকে 300 গ্রাম 20 টাকায় পেলাম, তো অনেকটাই কমছে। আলু পেঁয়াজের দামটা, আলু যেমন 35 টাকা করে পাওয়া যাচ্ছে আলুটা, হ্যাঁ 30 টাকাতেও পাওয়া যায় খুঁজলে পরে, হ্যাঁ এটাও কমছে। আর পেঁয়াজের দামটা একই আছে, যা ছিল সেটাই আছে। শাকসবজি কমেছে অনেকটাই। শাকসবজি খুবই কমছে, মানে অনেকটাই কমছে। মানে এর আগে যেমন 500 টাকার নোট আনলে ব্যাগ খালি থাকতো, না এখন এই যে দেখুন, আমি ব্যাগ ভরেই যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। শনিবার 2 বিদ্যালয়ের যৌথ উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো ধাপগঞ্জ এলাকায়। একটি বেসরকারি স্কুল এবং বোধনী জুনিয়র হাই স্কুলের যৌথ উদ্যোগে এদিনের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন বলে জানা গিয়েছে। খেলাটি নির্দিষ্ট সময়ে 1-1 গোলে অমীমাংসিত থাকে। এরপর ট্রাইবেকারের মাধ্যমে বোধনী জুনিয়র হাই স্কুল 1-0 গোলে জয়ী হয়। শেষে বিজয়ী স্কুলের হাতে উদ্যোক্তাদের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের ফুটবল ম্যাচ ঘিরে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল প্রবল।
উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। উল্লেখ্য, মোবাইল ফোন থেকে বাচ্চাদের দূরে রাখার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং মাঠমুখী করতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। জুনিয়র হাই স্কুল যে আমন্ত্রণপত্র পেয়েছিলাম নেক্সট জেন পাবলিক স্কুলের কর্ণধার মাননীয় মতায় রায়ের কাছ থেকে, তার আমন্ত্রণকে সম্মান জানিয়ে আমরা একটা বন্ধুত্বপূর্ণ ফুটবল খেললাম। এই মনোরম পরিবেশে আজকের আবহাওয়াটা ফুটবল খেলার পক্ষে উপযোগী ছিল। খুব উত্তেজনাপূর্ণ খেলা হয়েছে, দু দলের খেলোয়াড়রাই খুব ভালো খেলেছে। বধুনী জুনিয়র হাই স্কুল এবং নেক্সট জেন পাবলিক স্কুলের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ খেলা খুব সুন্দর পরিবেশে এবং খুব সুন্দরভাবে সমাপ্ত হলো। আমি এর জন্য এই বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের কর্ণধার माननीय ममता राय के विशेषভাবে धन्यवाद জানাচ্ছি। और स्टूडेंट मिलकर एक फ्रेंडशिप फुटबॉल मैच खेलने के लिए उपस्थित हुए हैं। इस मैच में दोनों ही स्कूलों के बच्चों ने बहुत ही शानदार तरीके से खेल का प्रदर्शन किया और दोनों ही स्कूल के बच्चों ने बहुत ही मज़े से खेल को खेला। हार जीत तो अलग बात है, लेकिन हम लोगों का मोटो है कि इस खेल के माध्यम से हम लोग जो वर्तमान समय में बच्चे ग्राउंड के अलावा मोबाइल के जरिए अपने आप को ज़्यादा बिजी रख रहे हैं, ग्राउंड में नहीं जा रहे हैं, तो हम लोगों का मोटो यही है कि हम लोग ज़्यादा से ज़्यादा बच्चों को अपने मोबाइल से दूर करके ग्राउंड में लाए, उनको खेलने के प्रति उत्साहित करें। हम लोगों का मोटो है इस साल हम लोग 50 से ज़्यादा स्कूलों के साथ एक सभी का कंपटीशन कराए और सबको खेल के प्रति उत्साहित करें। और आज के कंपटीशन में जो बच्चों ने भाग लिया। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 9.6 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। পাইকারেরা কৃষকদের থেকে নতুন করে আলু না কেনায় বিপাকে পড়ে রাস্তায় আলু ফেলে ধূপগুড়ির ব্যস্ততম ধূপগুড়ি ফালাকাটাগামী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন কৃষকদের। পরবর্তীকালে অবশ্য প্রশাসনের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেন কৃষকরা। শহরের নিরাপত্তার আর্জি সহ বিভিন্ন বিষয় নিয়ে আজ জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান সহ সাক্ষাৎ করলেন জলপাইগুড়ি পৌরসভার প্রতিনিধিরা। উত্তরেমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।